أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, মাগো তোমার তরে মরেছিল। ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল, একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? আজও কেন তোমার বুকে জ্বলছে আগুন, চলছে গুলি, মরছে মানুষ? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। সন্ত্রাসীদের হাতে কেন ঝিম্মি তুমি স্বদেশ আমার মাতৃভূমি? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। কেন বিদ্যালয়ে পড়ছে বোমা? এই কি পেলাম শিক্ষা ওমা? লাঞ্ছিত আজ শিক্ষাগুরু, চোখে দুঃখের জল, মা। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? আজও কেন তোমার বুকে ঘুরছে তারা, একাত্তরের দালাল যারা? জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। Jalan dulu ya. Hah? Baik. Jalan.
চোখে বুধাই গুলো চোখে দেই না মানে আচ্ছা 31শে জানুয়ারি মুক্তি দিবস সাবেক সাফল্যমন্ত্রী ৭১-এর টেস্ট পার্টনার কমান্ডার আরো উপস্থিত থাকবেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আইন বিষয়ক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আরো উপস্থিত থাকবেন আলহাজ কামাল আহমেদ মজুমদার, মাননীয় সংসদ সদস্য বৃন্দ। আরো উপস্থিত থাকবেন আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা, মাননীয় সংসদ সদস্য ঢাকা ১৬ আছেন। আরো উপস্থিত থাকবেন আলহাজ তালুকদার মোহাম্মদ তৌহিদ জামান, মাননীয় সংসদ সদস্য। আরো উপস্থিত থাকবেন জনাব আশরাফুল মাননীয় সংসদ সদস্য সভানেত্রী বাংলাদেশ। আরো উপস্থিত থাকবেন কাম তো করছ না, সব উল্টাগুলো করছিস সামনে आप क्यों ये गुलाब में लेने आया? तो शाला बेजार लगा है।
এক রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, এই বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করেছে। ক্ষমতায় একদিন দেখবো যে হারায় যাবো না, আর পাওয়া যাবে না, কে কোথায় গেল কে থাকি। আমরা ৭১-এ যে জিনিসটা দিচ্ছি, এই জিনিসটা এই দেশের জনগণকে কেউ দিতে পারবে না। কথা বলা যাবে তো, অনেক বড় বড় কথা বলতে, অনেক বড় বড় দেখবেন যে এক কথার চোখে তাদের চাপা যায় না। বছর বয়সে এই পুরস্কার দিচ্ছে, ধন্যবাদ 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 সবাই। মানে আমরা তো দিচ্ছি, পাবলিক যে দিচ্ছে, মানে এক থেকে আনন্দ বুক বইরা, আমার একবার বুক বইরা কান্না এসেছে।
ये को মায়াবী বিক্রম কামাল আহমদ মজুমদার মাননীয় চন্দ্রবিন্দু বিক্রম আপনাদের মধ্যে আরো আছেন ছেলে মোহাম্মদ ওয়াহিদুর রহমান ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জনাব হোসেন মহাসচিব পরিমল্লা ৯২ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উনি আছেন সাবেক কাউন্সিলের ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা সাহেব আরো উপস্থিত আছেন আমাদের যিনি আগত এই দিনের ২ ডিসেম্বরের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনারা জানেন যাদের বয়স 40 থেকে 60 বছর তারা জয়রানের নাম শুনছেন। এই সেই জয়রান মিরপুরে তাকে হানাদা বাহিনী ওই যে তেহারিরা তাকে গুলিয়ে জানুয়ারি আমরা 31শে জানুয়ারি আমরা একটা বড় মহাযুদ্ধের সম্মুখীন হতে প্রধান বক্তা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আবু শেখ খান বীর বিক্রম তারা সংগ্রহণ করেছেন। সাথে সাথে মঞ্চের সামনে বসে পড়ুন, সন্তান আপনি মঞ্চে এসে উপস্থিত হন। মঞ্চে সম্মানিত সুধীমণ্ডলীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধের কমান্ডার সৈয়দ শহীদুল হক মোহাম্মদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে ঢাকা জেলা আমাদের বাবু চন্দন সাহা যুদ্ধ হবে মুক্তিযোদ্ধা। এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে, যেহেতু চেয়ার খালি আছে। যদি চাই না আপনাদের সবার সুবিধার অনুরোধ, আপনারা চেয়ারের সমস্ত এবং সৌন্দর্য বৃদ্ধি করুন। আপনারা বেশি জায়গা থেকে সৌন্দর্যটা একটা ৫ বছর আছেন, তাদের সবার সুবিধার অনুরোধ।
চেয়ে বসুন প্রধান আলোচক আপনাদের কাছে আমার শরীরের জীবন আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। অনেক মুক্তিযুদ্ধ আত্মহত্যা দেন। আগামী দিনে আমাদের যে মুক্তিযুদ্ধ আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলে আসছেন এখন মন্ত্রী মহোদয় আমাদের প্রধান অতিথি রাস্তার মাঝে আছে, এখনই আমাদের মাঝে চলে আসছেন। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করবো, আমাদের বহু চেয়ার খালি আছে এখনো, আপনাদেরকে চেয়ারে আসলে বসার জন্য অনুরোধ করছি। আর যারা ব্যাংক বাড়ি আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ওইদিকে না থেকে আমাদের প্যান্ডেলের সম্মুখে চলে আসেন। যারা ব্যাংক বাড়ি আছেন সম্মুখে চলে আসেন, ব্যাংক বাড়ি আমাদের প্যান্ডেলের সম্মুখে চলে আসেন। এখন যেহেতু আমাদের এখনো মন্ত্রী মহোদয় আসছে, সময়ের প্রয়োজন, কারণ অনেক কাজে খালি জায়গা আছে, এখানে আমরা বসে পড়ুন, সবাই বসে পড়ুন, আইন শৃঙ্খলার সাথে আপনারা বসে পড়ুন। সম্মানিত সচিবমণ্ডলী, উপস্থিত মুক্তিযোদ্ধা ভাইরা, আমাদের মাঝে আমাদের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আলহাজ এম তাজুল ইসলাম এমপি সাহেব উপস্থিত হয়েছে। কলেজ ছাত্রলীগ, মিরপুর থানা ছাত্রলীগের একটা দুইটা মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, ছাত্র নেতা বাংলাদেশের বর্তমান মিরপুর আপনার চৈতাল শহরের একজন নীতি নির্ধারক এবং খাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যে কমিটি সেই কমিটির অন্যতম সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ডক্টর এ.বি. কামরুল ইসলাম মঞ্চ ভূমিষ্ঠ মুক্ত দিবসের সেই স্মরণীয় বর্তমান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব অন্যান্য মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংসদ এবং আমার সাথী মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আজকে 1971 সালের সেই কথা মনে পড়ে যায়। সেদিন আমরা শত্রুদের কথা মনে করে সেদিন তাদেরকে আমরা আক্রমণ করছিলাম, তাতে আমাদের বিরক্ত হয়েছিল, আমাদের অনেক ভাইয়েরা সেদিন হতাহত হয়েছিল। ভাইয়েরা, আজকে যখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোকেরা তাদের রক্ষা করার জন্য মাঠে রয়েছে, তারা শুধু এই দেশের ভাষাকে সম্মানিত করে নাই, তাদের রাষ্ট্রের পতাকা ধরে আশ্রিত করেছে। মন্ত্রী হিসাবে তাদের মর্যাদা দিয়ে তাদের গাড়িতে আমিও এই সড়কুটের লোকের একটা লোকের তাই বঙ্গবন্ধু। ছাত্র বন্ধুরা, এখন আপনাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের একত্রিশে জানুয়ারি 91 নম্বর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন আবদুল্লাহ, সবাই উপস্থিত, বাংলার মানুষের গর্ব, বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ.বি. কামরুল ইসলাম। আজকের এই অনুষ্ঠান আমাদের সরকার মুর্শেদ খান বীর বিক্রম মুবাজ্জল রণাঙ্গনের বিপ্লবী সাথীবৃন্দ, উপস্থিত আমার বন্ধুরা, আমার সমবয়সী ভাইয়েরা ও বোনেরা, কিন্তু হানাদার বাহিনীর 30 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মিরপুরে ঢুকতে পারি না। আমাদের কারিগর সবাই বলেছিল, আমি ছিলাম যে হানাদার বাহিনীর 72 সনের কমান্ড কাউন্সিলের তখন 31 জানুয়ারি এবং সারা বাংলাদেশ 16 ডিসেম্বর এবার আগা খান মিন্টুর নেতৃত্বে এই মানে বিজয় মিরপুর হানাদার মুক্ত দিবস উদযাপিত হচ্ছে, ভবিষ্যতে হবে। বুলবুল ভাই বীর মুক্তিযোদ্ধা এখন আপনাদের সামনে সমুদ্র বক্তব্য করবে। আমার প্রিয় বন্ধু, 93 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমিটিযোদ্ধা জনাব আমির হোসেন মোল্লা, সবাই উপস্থিত, আমার গৌরব, আমার অহংকার, আমার পরম শ্রদ্ধেয় নেতা, আজকের এই আলোচনা সভার এই মুক্ত দিবসের সভার বিশেষ অতিথি ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা 71 মায়া গ্রুপের প্রধান মুফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বীর বিক্রম, ঢাকা শহর জুড়ে সিটি কর্পোরেশনের ভাগ হয়েছে। উত্তর এবং দক্ষিণ সারা উত্তরের সিটি কর্পোরেশনের মানুষেরা যারা আশা করছেন, আওয়াজ তুলছেন, আগামী দিনে ঢাকা উত্তরের মেয়র কমিশনার মেয়র হিসাবে আমরা যাকে দেখতে যাই, সেই পরম শ্রদ্ধেয় নেতা জনাব মুফাজ্জল হোসেন চৌধুরী, মায়া বীর বিক্রম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের ঠিকানা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলাম এমপি আমাদের মাঝে উপস্থিত রয়েছে। 16 ডিসেম্বর সারা দেশ স্বাধীন হল, মিরপুরে বিহারীরা বাকি সেই সময় মুক্তে মিরপুর তৃণমূলের হেলাল মুখছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনাদের এই মিরপুরের এই 14 আসনের মাটি ও মানুষের নেতা মাননীয় সাংসদ সদস্য জেলা
যোদ্ধা মহারাজ শহীদ বাবা সহ 71 মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, যারা মা বোনদেরকে ধর্ষণ করেছেন, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আমি যদি ক্ষমতায় যেতে পারি মুক্তিযুদ্ধের চাকরি এই দেশ চলবে এবং যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী তাদের বিচার করা হবে। আজকে তাদের বিচার চলছে, আজকে দুটি ধারায় রাজনীতি চলছে, এই সমাধান করতে হবে। ওরা রাজন সহ যারা গ্রেপ্তার হয়েছে, আজও যারা গ্রেপ্তার হয়নি, তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের গবেষণা তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা। ঈশ্বরে প্রাণ ত্যাগ করিবে না, হয়নি না হয়নি। মুক্ত দিবসের সংগ্রামী সভাপতি উপস্থিত আজকের এই আলোচনা সভা প্রধান অতিথি জাতীয় বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম, উপস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, বীর মুফাজ্জল চৌধুরী, বীর বিক্রম, উপস্থিত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জনাব হেলাল মুর্শিদ, বীর বিক্রম, মুক্তিযুদ্ধ ভাই ও বোনেরা, আমি আমার রক্তারি দ্রুত তাদের বিচার করে মুক্তিযোদ্ধাদের বেঁচে থাকা অবস্থায় তারা যেন দেখে দিতে পারে ওই ভাষাকার আন্দোলন যারা মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করছে তাদের ফাঁসি হচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন আমার কমান্ডার চন্দন কুমার ঝা সহ আমরা যখন 29 জানুয়ারি মিরপুরে ঢুকি তখন উনি আমার আহত হয় এবং রাশিয়ায় উনি চিকিৎসাধীন ছিলেন। আমি আমার বক্তব্যকে দিয়ে করবো না, আমরা আজকে শপথ দিব মুক্তিযোদ্ধারা যারা এখনো গ্রেপ্তার হন নাই তাদেরকে গ্রেপ্তার করে বাংলার মাটিতে বিচার হতেই হবে। আমি এইমাত্র শুনতে পেলাম এমপি মহোদয় বড় ভাই জনাব বেবু ভাইকে মঞ্চে আসার জন্য সুবিধার অনুরোধ জানাচ্ছি। বেবু ভাই, আপনি দয়া করে আমাদের মঞ্চে চলে আসুন। এখন আপনাদের শাসক সাহেব এখন ওনার বক্তব্য রাখছেন। আজকে 1972 সালে এই দিনে পাক খানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মিরপুরকে মুক্ত করেছিলেন। আজকের সেই মুক্ত দিবস উপলক্ষে একটি আলোচনা সভা সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জননেতা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জননেতা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় জনাব তাজুল ইসলাম, উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক। দুটি সিটি কর্পোরেশন যখন বিভক্ত হয়েছিল, সেই বিভক্ত একটি অংশ ঢাকা উত্তর, আজকে যেখানে দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি, এই উত্তর ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের আগামী দিনের নির্বাচনে আমাদের পরম শ্রদ্ধেয় এবং মুক্তিযোদ্ধার লড়াকু সৈনিক ঢাকা মহানগরের শিবহসলা আপনাদের শ্রদ্ধেয় জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনয়নের আশীর্বাদ আছে। আপনাদের এই এলাকায় আবার আপনাদের কাছে ভোট ভিক্ষার জন্য মেয়র নির্বাচনে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইবার জন্য উপস্থিত হবেন। সেখানে আমরা এই মুক্তিযোদ্ধা সহ সকল জনতা মোহাম্মদ হোসেন চৌধুরী মায়াবী বিক্রমকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষাকে পূরণ করব। ঢাকাবাসীকে একটি আধুনিক ঢাকা হিসেবে দেখার উৎসাহ ব্যক্ত করে আবার আজকে এমন একটি সময়ে আমরা মুক্তিযোদ্ধা সমাবেশ করছি, মুক্তিযোদ্ধা মুক্ত দিবস পালন করছি, যখন এদেশের 16 কোটি হয়ে 2008 সালে জননেত্রী শেখ হাসিনার 2021 মিশনকে সামনে রেখে বাংলাদেশের মানুষ ভোট প্রয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ এখন আমাদের চিহ্নিত করে মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা জানিয়ে সেই সব মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী কবরস্থানকে তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি হিসেবে দখল করে নিয়েছিল। সকলে মিলে এই দেশটিকে সুখী সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর রাজস্বপ্ন সোনার বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করে এ দেশকে একটি সুখী সমৃদ্ধশালী মুক্তিযুদ্ধের পক্ষে দেশ হিসেবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ি মুক্তিযোদ্ধার সপক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আমি আপনাদেরকে আহ্বান করব, চলো চলো ঢাকায় চলো, ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। আপনারা আহ্বান করবেন, আমরা সুখী সমৃদ্ধশালী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ বক্তব্য নিয়ে আসছে আমাদের জাতীয় সংসদে বিশেষ কাজ থাকার মাননীয় মন্ত্রী মহোদয়, আজকের প্রধান অতিথি বিশেষ সরকার এবং মুক্তিযুদ্ধের বিষয় এবং যুদ্ধ পরিষদের ব্যাপারে সংসদের বিশেষ কাজ থাকার কারণেই অতি জরুরি হিসেবে আমাদের মাননীয় প্রধান নেতৃবৃন্দ আছেন। এই সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বসে থাকার জন্য অনুরোধ করব, আমার সাথে কেউ চেয়ার থেকে উঠবেন না। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদে বিশেষ প্রয়োজন উপলক্ষে চলে যাচ্ছেন। তাই আজকের প্রধান অতিথি এবি তাজুল ক্যাপ্টেন অগ্রণপত্র এবি তাজুল স্যার মুক্তিযুদ্ধ বিষয় মাননীয় মন্ত্রী এখন আপনাদের সঙ্গে বক্তব্য রয়েছে আজকের প্রধান অতিথি। মিরপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, এখানে উপস্থিত আছেন মহাযন্ত্র পরিচিত কাছের লোক, যিনি আপনাদেরকে ভালোবাসেন, তিনি আপনাদের ভবিষ্যৎ সুন্দর রচনা করার জন্য দিন রাত স্বপ্ন দেখেন এবং কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের সকলের প্রিয় নেতা, আমার নেতা জনাব মোহাম্মদ হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম উপস্থিত আছেন। মহান মুক্তিযুদ্ধের আরেক সেনানায়ক, মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আমাদের উপলক্ষে আজকের আয়োজন। আজকে আমাদের সামনে অনেক কাজ। মহান মুক্তিযুদ্ধে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। আজকে আমরা স্বাধীনতার 40 বছর পর এই কাজ কেউ সম্ভব করতে পারে নাই। আপনারা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছেন। শুরু হয়েছে ষড়যন্ত্র এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ আপনারা আমার নেত্রী অপরাধীদের বিচারের কাজ হাত দিয়েছেন এবং সেই কাজ শেষ ইনশাল্লাহ হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করে হাত দিলেন যখনই ষড়যন্ত্র করে জাতির জনকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা মুক্তিযোদ্ধারা সামান্য অসাধারণের জন্য
সেনাবাহিনী যুদ্ধাপরাধীদের সাথে আঘাত করেছেন। তারা যখন জিয়া রহমানকে হত্যা করলো, সেই ক্যামেরা ট্রায়ালে যেসব লোকের ফাঁসি অর্ডার হয়েছিল, সেই সব ফাঁসির আসামিদের স্ত্রীরা যখন খালেদা জিয়ার কাছে গিয়ে অনুরোধ করেছিলেন, আমাদের স্বামীকে হত্যা করে ফাঁসি কাছে জোড়ালে আপনার জীবন কারাদণ্ড ভোগ করো, কিন্তু তাদেরকে প্রাণে মারবেন না। ওই আপনারা তখন মাফ করেন নাই? মহান মুক্তিযুদ্ধের যেসব প্রচন্ড নরপিশাচ আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে, আমার করতে আপনি বাধা দেন কি? উনি আঘাত করেছেন, ঐক্য করেছেন যুদ্ধাপরাধীদের সাথে। কারণ এই দেশের বিচারপতি যদি কানা হয়, এই দেশের বিচারপতি যদি চোখে না দেখে, চিন্তা করে না শোনে, এরকম বিচারপতি যদি ওনার সন্তানের বিচার করে, তাহলে জেল হতে বাধ্য। আর সেই কারণে উনি ওদের সাথে আঘাত করেছেন। ওনার ছেলে ক্রেডিট কার্ডে $20 খরচ করছেন। দুবাইতে মুম্বাই থেকে হিরো ইন্ডিয়া নাচাচ্ছে, তাকে বসিয়ে দিতে $1,00,000। বাংলাদেশের মানুষ খাইতে পারে না, আর ওনার ছেলে আলোক প্রমোদের যুক্তি দেয় $1,00,000 পাইতেন দেখি। এই দলের আমার আপনার ছেলেরা কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে রোজগার করে ডলার, সেই ডলার আপনি সাকার করেছেন। সেই কারণে আপনাদের বিচার হচ্ছে। এখন আপনার দুই সন্তানকে আমাদের যুদ্ধ করে দেশের বাঁচাবার জন্য আপনি সাহায্য করেন, সেই জন্য ষড়যন্ত্র করেছেন। সেনাবাহিনীকে আপনাদের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। সময় উপযোগী পদক্ষেপ দিয়ে সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। এখন আর সেনাবাহিনী ওনার কথায় ওঠে না, বসে না। এখন উনি কয় গণ অভ্যুত্থান করবেন। আরে আপনি গণ অভ্যুত্থান কি করবেন? আপনার পরিকল্পনায় একটার পর একটা আপনি মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করেছেন, মুক্তিযোদ্ধার রক্তের সাথে আপনি প্রতারণা করেছেন। আজকে আপনি যুদ্ধ অপরাধীদের সাথে আঘাত করেছেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনি ভূমিকা রাখছেন। এই মুক্তিযোদ্ধারা বাধাগ্রস্ত করতে আপনি পারবেন না। এই দেশের মাটিতে জননেত্রী শেখ হাসিনা বিচারের কাছে হাত দিয়েছে, এই বিচারের কাজ সম্পন্ন করবে। আপনি যেই হন, যারা যুদ্ধ অপরাধীদের সাহায্য করবে, সহযোগিতা করবে, তাকেও বিচারের কাজ করে যারা করাতে হবে। খালেদা জিয়া, জিয়া রহমানের নাম বাজাইয়া সজীব অজয় জয়কে সর্বোচ্চ ডিগ্রি এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার বানিয়েছেন। একমাত্র কন্যা, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি এবং সারা পৃথিবীতে তুলপার অভিযোগের উপরে আত্মমানবতার সেবায় কাজ করেন। আর আরেক লোকের দুই সন্তান, একটা ডাহাই, আরেকটা চোর, আরেকটা ফেন্সিঘর, আরেকটা হিরোইন খায়। দুঃখ লাগে বলতে, বাংলাদেশের সরকার প্রধানদের ছেলে মেয়েরা ভালো হবে, এটা শুভ দিক না। আপনার মানুষের কষ্ট করে ডলার কামাই করে, আর এই ডলার উনি বিদেশে নিয়ে যান। উনি রাজনৈতিক দলকে আক্রমণ করে গ্রেনেড হামলা চালায়, এইসবের বিচার হবে। আপনি গণ আন্দোলনের কথা বলতেছেন, আন্দোলনের বাঁচা হয়ে থাকতে পারবো আল্লাহ অনেক বড় আপনার লাগে পর্যন্ত যাওয়া লাগবে না। আমরা সকল ভাই এখানে যারা উপস্থিত আছি, আমরা মুক্তিযোদ্ধারা বিনা অস্ত্রে, বিনা ট্রেনিংয়ে যুদ্ধ করতে গেছি, এই যে স্বাধীন হয়েছে, আজকে তো ট্রেনিং আছে, আরো অনেক কিছু সুযোগ সুবিধা আমরা পাইছি। আমরা এই অভ্যুত্থান ঠেকাতে যথেষ্ট, আপনাকে সেই চিন্তা করতে হবে না। অভ্যুত্থানের জন্য আপনাকে হাত ডাক দিতে হবে না। আপনি সংগ্রাম করতে চান, তত্ত্বাবধায়ক সরকার চান। আরে তত্ত্বাবধায়ক জয়লাভ করলেন, এরপরে তত্ত্বাবধায়ক সরকারে বসাইয়া গলাইয়া বন্ধ বার করে দিচ্ছেন। তখন জনগণের কাছ থেকে আস্থা চলে গেছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছি। এই উপনির্বাচনে দেখিয়েছে যে দলীয় সরকারের আন্ডারেও একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর, সেটা ইতিমধ্যে প্রমাণ করেছে। আমরা আপনাদের দরকার, সারা বিশ্ববাসীদের একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের দরকার। এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, দলীয় সরকার করবে, না নির্বাচন কমিশন শক্তিশালী করার মাধ্যমে করবে, সেটা হলো বড় প্রশ্ন। সেই ব্যাপারে যদি আপনারা আলোচনা করতে চান, জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান আছে, আপনারা সেখানে এসে আলোচনা করতে পারেন। আমরা চাই, আমাদের দাবি একটি, একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন।
সেই নির্বাচন যদি দলীয় সরকার করে আপত্তি থাকার কথা না। আমরা সেটা চাই নির্বাচন কমিশন শক্তিশালী হোক এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি নিরপেক্ষ কিভাবে সেই নির্বাচন করা যায়। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। 12 তারিখ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আজকের 12 তারিখ, যদি মার্চের 12 তারিখে এই ঢাকা শহরে মিছিল করবে, তাদের অর্জিত সম্পদের দেশে মিছিল করবে, সেখানে কারো কোনো বাধা দেওয়ার সময় নাই। সেই সমাবেশ ওনারা যদি পরিপূর্ণভাবে তারিখ ঘোষণা করেন, ওনারা যদি সঠিকভাবে ওই মিছিল করতে চান, আমরা ওনাদের পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো এবং ওই মিছিল আপনারা চাই না। আমি শুধু একটু কথা বলতে চাই যে 1971 এবং তারা আজকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে সমর্থ। আমরা আর কোন সহিংসকে, আর কোন ঘাতককে, আর কোন দালালকে বাংলাদেশের মধ্যে এক ইঞ্চিও প্রশ্রয় দেওয়া হবে না। সকলকে সমালোচনা করতে হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকলে জাতির জন্য দেখেছিলেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা আপনার আমার নেতৃত্ব বিনিময়ের জন্য কোন দামের প্রয়োজন নেই। আমরা মুক্তিযোদ্ধাদের জন্য বাড়ি নির্মাণ করছি করার জন্য। এখানে সমস্ত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা আমাদের একান্ত করছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি অত্যাধুনিক সিঙ্গাপুরের সাথে জয়েন্ট ভেঞ্চার এবং ব্রিটেনের সাথে জয়েন্ট ভেঞ্চার একটি অত্যাধুনিক হসপিটাল করছি। আমাদের মুক্তিযোদ্ধাদের বিদেশে এখন সরকারি কর্মকর্তাদের জন্য আবার 2 বছরের বৃদ্ধি ব্যাপারটা ছিল। আমরা তখন এই বয়স বৃদ্ধির প্রস্তাবটা আমরা পাশ করি নাই, যে আরো 2 বছর পরে আমরা এই বয়স বৃদ্ধির প্রস্তাবটা দেবে, তারা তো সুযোগ পাবে না। তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ঠিক আছে 2 বছর পরে যে বয়সটা আমরা বৃদ্ধি করতাম শুধু মুক্তিযোদ্ধাদের জন্য, এখন থেকে সেই বয়সটা বৃদ্ধি করে দিলাম। এটা ছিল বাস্তব প্রস্তাব। এখন আমাদের মুক্তিযোদ্ধা ভাইরা বলে একবার সম্মান দিলেন আবার ফিরে নেন কি লেগে। এটা কিন্তু আসলে সেইভাবে হয় না, কারণ মুক্তিযোদ্ধারা আমি মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরিতে এবং স্কুলে ভর্তি, কলেজে ভর্তির ব্যাপারে 5% কোটা আছে। চাকরিতে আমরা 30% মুক্তিযোদ্ধা সন্তান পাচ্ছি না, কারণ মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে অনেক বয়স হয়েছে, তাদের সন্তানেরা চাকরির বয়স ক্রস করে ফেলছে। আমরা 30 বছর করেছি মুক্তিযোদ্ধা সন্তানের বয়স, তারপরও ক্রস করছে। বিভিন্ন চাকরিতে যখন আমরা দেখি মুক্তিযোদ্ধা সন্তান পাই আমরা মাত্র 10%, 30% পাই না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযোদ্ধা পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা সন্তান, সন্তান পাওয়া না গেলে সন্তানের সন্তান, অর্থাৎ মুক্তিযোদ্ধা না পেলেও চাকরি দিতে হবে। এইটি অ্যাকচুয়ালি জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের উনি বিশেষ দৃষ্টিতে বিশেষ সম্মানের সাথে আপনাদেরকে দেখেন। আপনাদের কোনো জিনিস জননেত্রী শেখ হাসিনা করেন। 2021 সালে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব এবং আমরা এই বাংলাদেশকে 2021 সালে বিশ্ব সভায় একটি মর্যাদার আসনে রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। সেই জন্য আমরা সকলে একযোগে কাজ করছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে। আমরা আমাদের মুক্তিযোদ্ধারা, জয় বঙ্গবন্ধু, জয় হক মুক্তিযোদ্ধাদের সম্মানিত সভাপতি, যুদ্ধ হাত মুক্তিযোদ্ধা এবং কমান্ডার আলহাজ আজকে মিরপুর পাঠাগার মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিজয়ের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি মন্ত্রী উপস্থিত বিশেষ সম্পাদক ঢাকা মহানগর আওয়ামী লীগ সাবেক সফল নৌ পরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা যুদ্ধে কর্মচার এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট তাজুল ইসলাম এমপি মাননীয় প্রতিমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মিরপুরের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, 1905 সালে মিরপুর মুক্তকরণের যুদ্ধের সহ অধিনায়ক, বর্তমান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল অফিসার দত্ত হেলাল মুর্শেদ খান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সুযোগ্য নেতৃবৃন্দ, ঢাকা জেলা বিভিন্ন উপজেলা থানা ওয়ার্ড থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিরপুরে
মাত্র। আমি সর্বপ্রথমেই 1971 সাল হতে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সহ সপরিবার এবং আজ পর্যন্ত যে সকল মুক্তিযোদ্ধা ভাইরা শহীদ এবং চিরবিদায় বরণ করেছেন তাদের সকলের আত্মার প্রতি মাত্র কামনা করছি এবং করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করি পরবর্তী 72 সালে 13 ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও 72 সালের 27 ফেব্রুয়ারি দালাল বাংলার কিছু মিথ্যা ফোররা একুশের ময়দানে লাখো লাখো মানুষ উৎসাহিত হলো, মানুষের প্রস্তুতি শুরু হলো সেই দিন থেকে। ইতিহাসের যাত্রা শুরু করলো নতুন পর্বে মুক্তি সর্বশিখর বলে যদিও ষড়যন্ত্র আলোচনার জন্য চললো ক্ষেপণাস্ত্র আর উপরে চললো বাঙালি জাতিকে নিশ্চিত করার জন্য সশস্ত্র প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এবার নৈশিক রূপ প্রকাশ হলো নিরস্ত্র বাঙালি সবই নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনতার লাল সূর্যকে সিরিয়ে আনতে ঝাঁপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে। সাধারণ সম্পাদক মরহুম আব্দুল মান্নান খানও এই দুজন মিরপুর মুক্তিযুদ্ধের সংগঠক। তাদের নির্দেশেই সহযোগিতায় ভারত স্বাধীনতার পরপরই আমরা মান্নান খানকে হারিয়ে ফেলি। আর বর্তমানে মুক্তিগামী জনতার পক্ষ থেকে মান্নান খানের হৃদয় আত্মার বা খরচ কামনা করছি এবং সাথে সাথে ডাক্তার মোশাররফ সাহেবের দেহের কথা স্মরণপূর্বক তার শীঘ্রই রূপ মুক্তি কামনা করছি এবং তার সুযোগ্য সহকর্মী জনাবা সামুনের বহু কাজের চিঠিকায় রয়েছে তিনি মিরপুরের একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা। আজকে তার অবদান শ্রদ্ধা বলে স্মরণ করছি। আয়ুব হাসনের মৃত্যু ধরে তোলা হয়েছিল অবর্ণালিত বিহারীদের আবাসিক এলাকা। স্বাভাবিকভাবে এখানে তোলা সরকার বসে ছিল অবাঙালিদের। এর মধ্যে সংখ্যক বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। প্রাণবঙ্গ যুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর 1971 সালে ঐতিহাসিক দেশপুর ময়দানে 5,000 বাহিনী 93,000 সদস্য জেনারেল নিয়াজি সহ আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলার আকাশে উঠিত হল স্বাধীনতার লাল সূর্য। বাঙালি স্বাধীন হল, জন্ম হল স্বাধীন বাংলাদেশ। আনন্দের জোয়ার বয়ে গেল দেশ জুড়ে, কিন্তু তারপর কোথায় গেল, কিসের যেন অপূর্ণতা রয়ে গেল, কিসের যেন অনুভূত হতে থাকলো সর্বত্র। মিরপুরে তখন বলিনি স্বাধীন বাংলাদেশের ভালোবাসি। বারবার শেখাদার বাহিনী বেশ কিছু সদস্য আশ্রয় নিয়েছে, ওদের আগমনে ঘাঁটি শক্তিশালী হয়েছে। রাজার কেন্দ্রের কয়েক বাহিনীর অবস্থান এবং বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে আর পলায়নগত অবস্থায় কারখানা দল আশ্রয় নিতে আসা অবস্থায় উপর হামলা চালানো হলো। তুলার নদীর দক্ষিণ পাড় থেকে শত্রুগুলিকে নিহত হলো বীর মুক্তিযোদ্ধা সাত্তার এবং গুলিবিদ্ধ হয়ে আহত হলাম আমি। পিছিয়ে আসতে হলো মুক্তিযুদ্ধকে। 10ই জানুয়ারি জাতি 29শে জানুয়ারি 1972 মিরপুর একটা শস্ত্রগ্রস্ত হযরত শাহী মুকাদ্দির রহমাতুল্লাহ মাজারের পিছনে সম্মুখ যুদ্ধে শহীদ হয়ে হারিয়ে গেলেন বরেণ্য চলচ্চিত্রকার বুদ্ধিজীবী জহির রায়হান। 29শে জানুয়ারি 1972 মুক্তি করতে এসে শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট সেলিম। একে 29শে জানুয়ারি বাংলার মুক্তিযোদ্ধার ইতিহাসে স্থান করে নিল। অতীতের ন্যায় স্বাধীনতার সপক্ষের শক্তি দূষিত ভীষণ বাস্তব রূপদান বঙ্গবন্ধুর সভার স্বপ্ন বাংলা গড়তে নিজেদের জীবন বাঁচিয়ে রেখে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সাথে প্রতিকার করতে চাই। আজকের সরকারের কাছে আমাদের প্রান্তীয় নেতা, মুক্তিযোদ্ধাদের নেতা ক্যাপ্টেন খান বীর বিক্রম